হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়বো হচ্ছে ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টারের চ্যাপ্টার 10। মেইনলি এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গ্যাস নিয়ে, এবং এই সিমিলার একটা চ্যাপ্টার আছে হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, সেখানেও গ্যাস নিয়ে পড়া। যদি তুমি ঠিক মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমার কেমিস্ট্রিটা অর্ধেকের বেশি অটোমেটিক পড়া হয়ে যাবে আর কি। সো গ্যাসের গতিতত্ত্বের মধ্যে আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে গ্যাসের চাপ, টেম্পারেচার, ভলিউম, এগুলো কম বেশি করলে কি হয়, গ্যাসের গতি কত হয়, গতিশক্তি কত হয়, জাস্ট এই জিনিসগুলো আমরা পড়বো এখানে। তো সবার ফার্স্টে আমরা বলবো হচ্ছে বয়েলের সূত্র, এবং বয়েলের সূত্রে যাওয়ার আগে আমি কিছু বেসিক জিনিস দেখাতে চাই যেটা আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধরো একটা গ্যাস তুমি সিলিন্ডারে রাখলা, কোনো একটা গ্যাস, ধরো কার্বন ডাই অক্সাইড হোক, অক্সিজেন হোক, তুমি সিলিন্ডারে রাখছো। এখন এই গ্যাসের আয়তন কত হবে? লাইক ধরো তুমি 10 গ্রাম অক্সিজেন গ্যাস রাখছো, কিংবা তুমি 20 গ্রাম অক্সিজেন গ্যাস রাখছো। এখন তোমার আয়তন কত হবে? এখন তোমার আপাতত সাথে মনে হতে পারে যে 10 গ্রাম রাখলে আয়তন একটা হবে, 20 গ্রাম রাখলে আয়তন আরেকটা হবে, কিন্তু না। তুমি যত গ্রামে রাখো না কেন, তুমি যে সিলিন্ডারে রাখবা, মানে তাকে তুমি যে পাত্রে রাখবা, সে সেই পাত্রের জায়গাটুকুই দখল করতে পারবে। মানে এই গ্যাসের আয়তন বেসিক্যালি হবে হচ্ছে এই সিলিন্ডারের আয়তনের সমান। বোঝা গেছে? মানে আমি এই সেম 10 গ্রাম গ্যাস যদি একটা ছোট্ট সিলিন্ডারে রাখি, তাও গ্যাস এই কোনো না কোনোভাবে ছোট্ট সিলিন্ডারে থাকার ব্যবস্থা করে নেবে। মানে তার আয়তন হচ্ছে এই ছোট্ট সিলিন্ডারের আয়তনের সমান। সো আমরা একটা প্রপার্টিস বুঝলাম যে গ্যাসের আয়তন বেসিক্যালি হচ্ছে আমাদের সিলিন্ডার বা তাকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনের সমান। আর কি কি বৈশিষ্ট্য গ্যাসের আছে সেটা আমরা দেখার ট্রাই করব। একটা খুঁজে পেলাম যেটা হচ্ছে ভি বা আয়তন, তাই তো? এটা হচ্ছে আয়তন। এবং এই আয়তন কেন আমরা ভি দ্বারা প্রকাশ করি? কারণ আয়তনের ইংরেজি হচ্ছে আমাদের ভলিউম, এবং ভলিউম থেকে আমরা প্রথম অক্ষর ভিটা নেই। ওকে, এখন খেয়াল করো, যখন তুমি এই পাত্রে গ্যাস রাখছো, এখানে কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, রাইট? মানে এই পাত্রের মধ্যে যে টেম্পারেচারটা, বেসিক্যালি গ্যাসের টেম্পারেচারও কিন্তু সেম জিনিস। মানে টেম্পারেচার কিন্তু সবসময় একটা ইফেক্ট গ্যাসের উপরে ফেলে। তাহলে আমরা বলতে পারি গ্যাসের উপরে আরও একটা প্রপার্টি হচ্ছে আমাদের টি বা টেম্পারেচার বা তাপমাত্রা, তাই তো? এখন এই টেম্পারেচার কিন্তু আমাদের সবসময় ক্যালভিনে হিসাব করতে হবে। সেলসিয়াসে আমরা জানি, বাট এটা আমরা ক্যালভিনে নিয়ে নিব। এরপর দেখো আর কি কি প্রপার্টিস থাকতে পারে, খেয়াল করো। একটা গ্যাস যখন একটা পাত্রে থাকবে, তখন সেই গ্যাসটা, একটু বেসিক বোঝাতে ট্রাই করি। মনে করো এখানে আমি কোনো গ্যাসের মানে এখানে কোনো গ্যাস রাখছি ধরো। এখন সেই গ্যাসের অণুগুলো কিন্তু ছোটাছুটি করবে, রাইট? তারা হচ্ছে বিভিন্ন দিকে ছোটাছুটি করবে, এবং এই ছোটাছুটির ফলে তারা কি হবে, এই পাত্রের গায়ে ধাক্কা দিবে। মানে পাত্রের গায়ে সবাই মিলে ধাক্কাধাক্কি শুরু করবে। কেন ধাক্কাধাক্কি শুরু করবে? প্রতিটি গ্যাসই কোনো না কোনো গতি অবলম্বন করে, মানে তার কোনো না কোনো গতি থাকে, মানে গতিশক্তি থাকে। এবং সেই গতিশক্তির ফলে যে গতিটা হয় সেটা দ্বারা তারা কি করবে, আঘাত করে, মানে তারা শক্তি দিয়ে কি করবে, আঘাত করবে গ্যাসের পাত্রে, সে যে পাত্রে আসে, রাইট? তাহলে এই যে গ্যাসের পাত্রে ধাক্কাধাক্কি করতেছে, এই যে ধাক্কার ফলে একটা ফোর্সের সৃষ্টি হয়, এবং তার ফলে একটা প্রেসারের সৃষ্টি হয়। দ্যাট মিনস এই গ্যাসটা এই পাত্রে একটা প্রেসারের সৃষ্টি করবে। মানে গ্যাসটা এই পাত্র থেকে বের হতে চাইবে, এবং বের হতে চাওয়ার জন্য যে প্রেসারটা সে পাত্রের গায়ে ফেলবে, সেটাই হচ্ছে আমরা বলবো গ্যাসের চাপ। মানে গ্যাস যে চাপটা পাত্রের গায়ে ফেলবে সেটাই আমরা বলবো হচ্ছে গ্যাসের চাপ। সো গ্যাসের আরো একটা প্রপার্টিস আমরা পেলাম, সেটা হচ্ছে পি, চাপ। কেন পি? কারণ চাপের ইংরেজি হচ্ছে প্রেসার, এবং প্রেসার থেকে হচ্ছে আমাদের পি। ওকে, সো আমরা দেখলাম যে গ্যাসের কি আছে, আয়তন আছে, টেম্পারেচার আছে, এবং চাপ আছে। আর কি কি ছোট ছোট বৈশিষ্ট্য থাকতে পারে দেখো। বৈশিষ্ট্য না বলে এটা বলতে পারি যে আমরা এটা বেসিক জিনিস, যেমন গ্যাসের কিন্তু ভর আছে, রাইট? গ্যাসের যে ভর সেটা আমরা ধরলাম হচ্ছে ডব্লিউ। কিন্তু গ্যাসের তো আণবিক ভরও আছে, রাইট? আণবিক ভর, কোনো একটা গ্যাসের আণবিক ভর থাকবে, যেমন অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত, 32, রাইট? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের হচ্ছে 44। সো আণবিক ভরও কিন্তু আমার একটা গ্যাসের থাকে। আণবিক ভর জিনিসটা কি? কোনো একটা গ্যাসের 1 মোলের ভর যতটুকু হয়, মানে কোনো একটা গ্যাস তুমি যদি 1 মোল নাও এবং সেই 1 মোলের ভর যতটুকু হবে সেটাই হচ্ছে আমাদের কি, আণবিক ভর। বা অন্য কথায় বলতে গেলে এমন হবে যে তোমার কাছে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে কোনো একটা গ্যাসের, মানে 6.023 ইন্টু 10⁻23টি অণু থাকে কোনো গ্যাসের, এই এতগুলো অণুর যে ভরটা হবে, এতটুকু অণু মিলে যতটুকু ভর ক্রিয়েট করবে সেটাই হচ্ছে তোমার কি, আণবিক ভর। কারণ 1 মোল মানে হচ্ছে কি, এতটি, রাইট? 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক টি।
ওকে, সো যেহেতু ডাব্লিউ জানি আমরা গ্যাসের, আণবিক ভর আমরা জানি, সেহেতু গ্যাসের কিন্তু আমরা মোল সংখ্যা বের করতে পারবো। সো অত আমরা বলতে পারি যে গ্যাসের মোল সংখ্যা নামে একটা প্রপার্টিস কিন্তু থাকবে, মোল সংখ্যা। এবং এই মোল সংখ্যা কি দ্বারা প্রকাশ করি আমরা? এন দ্বারা প্রকাশ করি, যেটা বের করা যাবে কি হবে, শুধু ভর ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর। সো গ্যাসের মোল সংখ্যা কিন্তু আমরা দেখলাম যে একটা প্রপার্টিস হিসেবে কাজ করতে পারে। যেমন ধরো এই পাত্রে কিন্তু 2 মোল গ্যাসও থাকতে পারে, 10 মোল গ্যাসও থাকতে পারে, রাইট? দ্যাট মিনস এটা কিন্তু ভ্যারি করে। আর যেহেতু ভ্যারি করে সেহেতু এটা একটা আমার প্রপার্টিস। ওকে, সো আমরা বাই ফার কি পেলাম? সো পর আমরা এখানে মোল সংখ্যাও পেলাম। ওকে, আর কি কি থাকতে পারে? আরও ছোট ছোট কিছু বৈশিষ্ট্য আছে, বাট আপাতত সেটা আমাদের জানা দরকার নেই। আমরা এই জিনিসগুলো জানলেই অনেক জিনিস, অনেক ম্যাথ আমরা করতে পারবো, ইভেন গ্যাস সম্পর্কে অনেক কিছু আমরা জানতেও পারবো। সো শুরু করা যাক। সবার ফার্স্ট হচ্ছে বয়েলের সূত্র। খেয়াল করো বয়েলের সূত্র কি সেটা বোঝার আগে আমি একটা বাস্তবিক উদাহরণ দিই। ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে এবং সেই সিলিন্ডারটার মধ্যে গ্যাস আছে। এখন গ্যাস আছে, দ্যাট মিনস কি, এখানে তোমার গ্যাসের চাপ আছে, আর কি আছে, আয়তন আছে, রাইট? তো চাপ যেন জিনিসটা কি ছিল, পি, এবং আয়তন হচ্ছে আমার ভি। এছাড়া টেম্পারেচারও আছে। এখন ধরো তুমি এখানে টেম্পারেচারটা ফিক্সড রাখলা, মানে তুমি টেম্পারেচারটা ধরো 20°C, তুমি চাচ্ছ না যে এইটা চেঞ্জ হোক, ওকে? কিন্তু তুমি চাচ্ছ যে এর চাপটা চেঞ্জ হোক। ধরো তুমি এখানে চাপ বাড়াতে চাচ্ছ, মানে তুমি সিলিন্ডারের উপর তুমি চাপটা কি করতে চাচ্ছ, বৃদ্ধি করতে চাচ্ছ। তখন কি করবে, তুমি সিলিন্ডারটাকে ছোট করলে। ধরো এই সিলিন্ডারটা মুভেবল, মানে কি এটা ছোট করা যায়। তো ধরো আগে ছিল এমন, তুমি এখন চেঞ্জ করে ফেলছো, মানে তুমি সিলিন্ডার মনে করো ছোট করে ফেলছো। এখন কি হবে, সেম আগের গ্যাসটাই কিন্তু চাপ বৃদ্ধির ফলে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। খেয়াল করো, মনে করো একটা গ্যাস আমার একটা পাত্রের মধ্যে আছে, যদি আমি এটাকে চাপ দেই বেশি, তখন কি হবে, আয়তন কিন্তু কমে যাবে, তাই না? এই বড় জিনিসটা চাপ দিলে আয়তনটা কি হবে, কমে যাবে। তুমি একটা বেলুন দ্বারা, একটা বেলুনের মাধ্যমে তুমি দেখতে পারো, এটা যেটা বেলুন, তুমি যদি চাপও কি হবে, আয়তনটা কমে যাবে। সিমিলারলি কোনো একটা গ্যাসে তুমি যদি চাপ বাড়াও, তার আয়তনটা কমে যাবে। উল্টাটাও সঠিক, তুমি যদি আয়তন বাড়াও, এর কিন্তু চাপ কিন্তু কমে যাবে। এবং এইটাই হচ্ছে আমার বয়েলের সূত্র, যে কোন একটা গ্যাসের তুমি যদি চাপ বাড়াও তাহলে তার আয়তন কমবে, এবং যদি তুমি আয়তন বাড়াও তার চাপ কমবে। মানে একটা একটার ব্যস্তানুপাতিক, নট সমানুপাতিক। মানে চাপ হচ্ছে কি তোমার আয়তনের ব্যস্তানুপাতিক। উল্টাটাও সঠিক, যে আয়তন হচ্ছে কি তোমার চাপের ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? কিন্তু এখানে কি ফিক্সড বলো তো? বয়েলের সূত্র তোমার হচ্ছে টেম্পারেচার কিন্তু ফিক্সড, টি ফিক্সড, টি কিন্তু চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখতে হবে। বয়েলের ক্ষেত্রে আমার টি ফিক্সড, কিন্তু চাপ আর আয়তন হচ্ছে আমার চেঞ্জ হবে। এখন এই বয়েলের সূত্রের মধ্যে আমি কি বানাতে পারি? আমি কোনো সূত্র কি আসতে পারি যেটা আমার কাজে লাগবে? হ্যাঁ, বানাতে পারি। দেখো, আমি এখানে চাইলে কিন্তু এমন লিখতে পারতাম, পি সমানুপাতিক। এখন সমানুপাতিক থেকে সমান করলে কি হয়, সমানুপাতিক থেকে সমান করলে কিন্তু একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে কনস্ট্যান্ট ইনটু 1/v থাকলো। এবারে ভিটাকে আমি যদি এ পাশে পাঠাই তাহলে কি হবে, পিভি ইকুয়ালস টু কিন্তু একটা কনস্ট্যান্ট নাম্বার। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কোন একটা গ্যাসের চাপ আয়তনের গুণফল কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। তুমি এখন এটাকে তুমি P1 V1 দাও। সিমিলার তুমি আরেকটা সূত্র লিখতে পারো, ধরো P2 V2 ইকুয়ালস হচ্ছে এইটার হচ্ছে কি কে, কারণ আমরা জানি পিভি এর মান যাই হোক না কেন এদের গুণফল অলওয়েজ কি কনস্ট্যান্ট। সো আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো, এইটা ইকুয়ালস এটা লেখা যায় না, এটার মানও কে, এটার মানও কে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে P1 V1 ইকুয়ালস টু P2 V2। এইটা কিন্তু আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারবো এটা, এবং এটা আসলো কি থেকে, বয়েলের সূত্র থেকে। সো P1 V1 ইকুয়াল টু P2 V2 এটা আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারবো। কি হবে, ধরো তুমি আগের চাপ এবং আগের আয়তন জানো, তুমি পরের চাপ জানো, তাহলে তুমি পরের আয়তন বের করতে পারবা। সিমিলারলি তুমি আগের চাপ আগের আয়তন জানো, পরের আয়তন জানো, তাহলে তুমি পরের চাপ বের করতে পারবা। মানে জিনিসগুলো ভাইস ভার্সা কাজ করবে, কোনো সমস্যা হবে না। যে কোনো তিনটা জিনিস জানলে আরেকটা বের করা যাবে। এখন একটা এক্সাম্পল সহ দেখব। ধরো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের তাপমাত্রা হচ্ছে 20°C। এখন এইখানে ধরো তোমার চাপ গ্যাস আছে, সেটা চাপ আছে। এখন আমরা একটু দেখি যে চাপ এর এককগুলা কি হয়। বেসিক্যালি আমরা চাপ প্রকাশ করতে পারি এটিএম এর মাধ্যমে। এটিএম মান হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুচাপ। যেমন আমাদের নর্মাল যে বায়ুচাপটা অলওয়েজ থাকে আমাদের পরিবেশ, সেটা হচ্ছে 1 ATM ধরা হয়। তার মানে 2 ATM মানে কি, আমাদের নর্মাল যে প্রেসার তার ডাবল প্রেসার।
ওকে, সো গ্যাসের চাপ হচ্ছে এটিএম দ্বারা প্রকাশ করা যায়, আবার কি যায় প্যাসকেল দ্বারা প্রকাশ করা যায়। প্যাসকেল হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, সেম কথা। ওকে, তাহলে গ্যাসের চাপ আমরা কি করতে পারবো, এটিএম দ্বারা প্রকাশ করতে পারবো, প্যাসকেল দ্বারা প্রকাশ করতে পারবো, বা নিউটন মিটার পার সেকেন্ড দ্বারা প্রকাশ করতে পারবো। এছাড়া আরো অনেক একক আছে, যেমন পারদ চাপে প্রকাশ করতে পারবো, HG/mm এটাকে এমন বলে। এটা আমরা যখন পড়বো তখনই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আপাতত না। মানে এগুলি প্রকাশ করা যায়, কোনো সমস্যা হয় না। আমাদের হচ্ছে দুইটা ফোকাস রাখতে হবে, এটা হচ্ছে এটিএম এবং প্যাসকেলের চাপ আমরা প্রকাশ করতে পারবো যে কোনো সময়, এবং আয়তন প্রকাশ করতে পারবো হচ্ছে লিটারে বা মিটার কিউবে, দুইটাতেই পারবো। এবং এদের মধ্যে সম্পর্কটাকে যদি জানার চেষ্টা করি, দেখো এক এটিএম এর মানে হচ্ছে 101,325 প্যাসকেল। ওকে, এক এটিএম মানে হচ্ছে 101,325 প্যাসকেল। এখন যদি তোমাকে বলি 2 এটিএম মানে কত হবে, 2 এটিএম মানে হবে কি, 2 এটিএম মানে হচ্ছে 2 ইন্টু 101,325 প্যাসকেল, রাইট? সিমিলারলি এই ভি এবং মিটার কিউবের মধ্যে পার্থক্য, এল মানে লিটার এবং মিটার কিউবের মধ্যে পার্থক্য কি, সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এমন যে 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব। সো যদি তোমাকে বলে 2 লিটার মানে কত মিটার কিউব, সো 2 লিটার মানে হচ্ছে 2 ইন্টু 10⁻³ মিটার কিউব। এবং এই জিনিসটাকে এভাবেও লেখা যায়, কীভাবে লেখা যায় দেখো, এভাবে লেখা যায় যে 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার, এটাও লেখা যায়। তাহলে কিন্তু 2 মিটার কিউব মানে কত আমি কিন্তু বের করতে পারবো, 2 মিটার কিউব মানে হচ্ছে 2 ইন্টু 1000 বা 2000 লিটার, রাইট? এভাবে আমি কনভার্সনগুলো করতে পারবো। এখন আমি আগের অঙ্কে আমার ফিরে আসি। আমার অঙ্কটা কি ছিল, যে ধরো একটা 20°C সিলিন্ডার, এবং এখানে একটা গ্যাস আছে, সামথিং একটা গ্যাস আছে এখানে আমার, এবং এই গ্যাসের তোমার হচ্ছে ধরো চাপ হচ্ছে 2 atm, আপাতত চাপ হচ্ছে 2 atm, এবং আয়তন হচ্ছে মনে করো 5 লিটার। যদি আমি এই গ্যাসের চাপকে ডাবল করি, ধরো আমি চাপ করলাম হচ্ছে 4 atm, আমি চাপ করলাম হচ্ছে 4 atm, তাপমাত্রা সেমি রাখলাম। আমার কোশ্চেন হচ্ছে এর আয়তন কত হবে। খেয়াল করো, আগের চাপ আয়তন দেওয়া আছে, পরের চাপ দেওয়া আছে, পরের আয়তন বের করতে বলছে। যেহেতু টেম্পারেচার ফিক্সড, মানে এটা কিন্তু বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি ছিল, টেম্পারেচার ফিক্সড রাখতে হবে, আর চাপ আয়তন হচ্ছে চেঞ্জেবল। ওকে, সো আমি কীভাবে বের করবো, যেহেতু টেম্পারেচার ফিক্সড আমি বুঝে নিব যে এটা বয়েলের সূত্র। এবং সূত্রটা কী হবে, ধরলাম আগের চাপ হচ্ছে P1 = এইটা, এটা হচ্ছে V1 = এইটা, এই 4 atmকে ধরলাম হচ্ছে আমার P2, এবং আমি বের করতে চাই হচ্ছে কি V2। সো আমাদের সূত্র কি, আমরা জানি P1 V1 = P2 V2। কি থেকে পাইছি, এটা বয়েলের সূত্র থেকে পাইছি। সো এখান থেকে আমি V2 বের করতে পারি, কি হবে V2 = P1 V1 ডিভাইড বাই হচ্ছে আমার কত P2, দ্যাট মিনস 2 ইন্টু আয়তন কত 5 ডিভাইড বাই হচ্ছে কত আমার 4, মানে 10/4 কত হবে আমার 10/4 কত হয় 5/2, মানে 2.5। খেয়াল করো আমার আয়তন কত হয়ে গেল 2.5 লিটার। দেখো আমি চাপ দ্বিগুণ করছি, আয়তন অর্ধেক হয়ে গেছে, আয়তন ছিল 5 হয়ে গেছে কত 2.5। এইটাই হচ্ছে বয়েলের সূত্র, যে চাপ এবং আয়তন এটা ব্যস্তানুপাতিক, একটা ডাবল হলে আরেকটা তার কি হবে অর্ধেক হবে, একটা 3 গুণ হলে আরেকটা তার 1/3 হয়ে যাবে, একদম সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমরা আরেকটা এক্সাম্পল পড়বো, মানে সূত্র পড়বো, সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে বয়েলের সূত্রের মতো সিমিলার, কিন্তু এটা হচ্ছে তোমাকে সম্পর্ক বলে ভি এবং টি এর মধ্যে, এইখানে তোমার পিটা কনস্ট্যান্ট, মানে চাপটা চেঞ্জ হবে না, চাপটা হচ্ছে আমার কি ফিক্সড। ওকে, পি ফিক্সড। সো একটা সিচুয়েশন ধরো, এখানে আমার হচ্ছে আয়তন ধরলাম V1, এবং এখানে টেম্পারেচার ধরলাম হচ্ছে আমার T1, এবং তুমি ধরো এর কোনো একটা চেঞ্জ করে ফেলছো, ধরো V বা T চেঞ্জ করছে, এবং সেকেন্ড বার তোমার হলো কি যে T হয়ে গেল হচ্ছে T2, তাহলে তোমার V হয়ে যাবে হচ্ছে V2। আমি এটা জাস্ট একটু শর্টকাটে বলি, এই আয়তন এবং টি মানে টেম্পারেচার ভি এবং টি হচ্ছে সমানুপাতিক। এটা হচ্ছে চার্লসের সূত্রের সাহায্যে আমরা জানতে পারি আয়তন টেম্পারেচারের সমানুপাতিক, মানে আয়তন বাড়লে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে আয়তনও বাড়বে, উল্টাটাও সঠিক, মানে টেম্পারেচার কমলে আয়তন কমবে, টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে। মানে দেখো এটা এমন হবে ভি সমানুপাতিক টি, একটা বাড়লে আরেকটা বাড়বে। এখন আমি সূত্রটা কিভাবে আনবো বয়েলের সূত্রের মতো, দেখো আমি এটাকে ধরে নিব
যে ভি ইকুয়ালস হচ্ছে কেটি, তাই না? সমানুপাতিক থেকে সমান করতে একটা কি লাগবে? কনস্ট্যান্ট লাগবে। সো এখান থেকে আমি লিখতে পারি ভি বাই টি ইকুয়ালস টু কি? কে। সো আমরা দেখতে পাচ্ছি ভি বাই টি এর মানটা অলওয়েজ কি? কনস্ট্যান্ট, রাইট? এই কে কিন্তু কনস্ট্যান্ট ছিল আমার। সো এখান থেকে আমি লিখতে পারি কি? এখান থেকে লিখতে পারি এটাকে ভি ওয়ান টি ওয়ান দিতে পারি। সিমিলারলি আরেকটা সূত্র লিখতে পারি যে ভি টু বাই টি টু ইকুয়ালস টু কি? কে। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ভি ওয়ান টি ওয়ান ভি টু টি টু এটা কিন্তু একটা গ্যাসের ক্ষেত্রেই, এটা কিন্তু একটা গ্যাসের উপরেই অ্যাপ্লাই করতে হবে, নট আলাদা আলাদা গ্যাস। ওকে, তুমি যে গ্যাসটা নিয়ে আগে কাজ করছো পরের বারও কিন্তু সেম গ্যাসটা নিয়েই কাজ করতে হবে। মানে গ্যাস কিন্তু চেঞ্জ হয়ে গেলে এই সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে না। সো এখান থেকে আমি কি লিখতে পারি? ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ভি টু ডিভাইড বাই হচ্ছে আমার কত? টি টু। এইটা হচ্ছে আমার চার্লসের সূত্রের মাধ্যমে একটা সম্পর্ক আমরা আনলাম, যেটা আমরা ইউজ করতে পারবো ডে টু ডে লাইফে। এইখান থেকে আগের মতো যে কোনো তিনটা থাকলে একটা বের করা যাবে। ফর এক্সাম্পল, ধরো একটা গ্যাস তোমার দেওয়া হচ্ছে চাপ ফিক্সড, মানে চাপ দেওয়া নেই, ধরো চাপের কথা না বলা থাকলে বলতে হবে চাপ ফিক্সড। ধরো এর আয়তন হচ্ছে 2 লিটার এবং এর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ধরো আমি এর তাপমাত্রা করলাম হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমার কোশ্চেন হচ্ছে নেক্সট টাইম ভি কত হবে। ওকে, তো দেখো এখানে ভি ওয়ান দেওয়া আছে, আমি ধরলাম এটা ভি ওয়ান এবং এটা ধরলাম টি ওয়ান। এখন টি ওয়ানের মান কত হবে? টি ওয়ানের মান কিন্তু হবে ক্যালভিনে নিতে হবে, এটা কিন্তু ডিগ্রিতে আছে। তো যে কোনো ডিগ্রি থেকে ক্যালভিনে কীভাবে নিতে হয়? জাস্ট ডিগ্রির মানটার সাথে 273 যোগ করলে সেটা কিন্তু ক্যালভিন হয়ে যায়, মানে এটা হবে 200 হবে 93। ওকে ওকে, সো টি ওয়ান আমরা জানি। সিমিলারলি টি টু আমরা জানি, টি টু এর মান কত হবে? 60 প্লাস 273, মানে ডিগ্রি থেকে ক্যালভিন নিয়ে নিলাম। কত হয় এটা আমার? 60 প্লাস 273, এটা হয় আমার 333 ক্যালভিন। এবং আমার কি জানা নেই? সেকেন্ড টাইমে ভি জানা নেই। ধরি এটার নাম হচ্ছে ভি টু ইকুয়ালস টু হোয়াট, আমার বের করতে হবে। ওকে, একদম শর্টে বোঝাচ্ছি। সো এদের মধ্যে আমার সম্পর্কটা কি? যেহেতু পি নাই মানে কি, ধরলাম পি কনস্ট্যান্ট, নাই মানে ধরবো কনস্ট্যান্ট, চেঞ্জ হয় নাই। সেখানে আমরা জানি ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়ালস টু হবে কি? ভি টু ডিভাইড বাই হচ্ছে আমার টি টু। দেখো তো এইটা দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, আমাকে ভি টু বের করতে হবে। তো সর্বশেষ আমি ভি টুর ইকুয়েশনটা আনবো। কি হবে? ভি টু ইকুয়ালস টু, দেখো টি টুকে এই পাশে পাঠিয়ে দিলে কি হবে? ভি ওয়ান টি টু ডিভাইড বাই হচ্ছে আমার কত? টি ওয়ান। জাস্ট এখানে মান বসালে আমার হচ্ছে 2 ইন্টু কত? টি টু এর মান হচ্ছে আমার 333 ডিভাইড বাই হচ্ছে আমার 293, এটা মান করলে হয়ে যাবে 2 ইন্টু 333 ডিভাইড বাই হচ্ছে 293। ওকে, সেটা হচ্ছে 2.273 লিটার। দেখো এটার আয়তন কিন্তু বাড়ছে, যখন 20 ডিগ্রি ছিল তাপমাত্রা তখন আয়তন ছিল 2 লিটার, যখন তাপমাত্রা 60 হলো তখন কিন্তু আয়তন হয়ে গেল 2.23, মানে এটা বেড়ে গেছে, রাইট? যেটা আমাদের চার্লসের সূত্র এটাই বলে যে আয়তন বাড়লে টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার বাড়লে আয়তন হচ্ছে আমাদের বাড়বে। এখন একটা জিনিস আমি বলি, এই যে ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু ডিভাইড বাই টি টু, এবং এর আগে যেটা পড়লাম বয়েলের সূত্র যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, এইসব সূত্রের ক্ষেত্রে তোমার একক কি বসাচ্ছ সেটা অত একটা ম্যাটার করে না, কিন্তু যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এই ভি এর আয়তন যা বসাচ্ছ, মানে একক যা বসাচ্ছ, এই ভি এর একক তোমার সেমটাই বসাতে হবে। এই পি এর একক যা বসাচ্ছ এই পাশের পি এর একক তোমার সেমটাই বসাতে হবে, কিংবা এই ভি এর একক যা বসাচ্ছ এইটার একক সেমই হবে। মানে মিটার কিউবে যদি বসাও এটাও মিটার কিউবে বসাতে হবে, এটা লিটারে বসালে এটাও লিটারে বসাতে হবে। উল্টাভাবে বলতে পারি, যদি এই ভি লিটারে বসাও আর এই ভিটা বের করো, তাহলে এটা বের হওয়ার পরে কি এককে বের হবে? লিটারে বের হবে। যেহেতু তুমি ভি ওয়ানটা লিটারে বসাইছো, ভিডিওটা তুমি লিটারেই পাবা। ওকে, এখন আমরা যাব হচ্ছে গে লুসাকের সূত্র, মানে অ্যাকচুয়ালি গে না, জাস্ট নাম এমনটাই বাংলাতে উচ্চারণ করা হয়, ইংলিশের জিএ ওয়াই না। যাই হোক, এটা হচ্ছে আমাদের চাপীয় সূত্র, এবং এখানে ওই আগের সূত্রের মতোই, কিন্তু এখানে ভিটা কনস্ট্যান্ট, ভিটা আমার ফিক্স, এটা মনে রাখতে হবে। ওকে, সো ওনার সূত্রটা কি? লুসাক সাহেবের সূত্রটা হচ্ছে পি সমানুপাতিক টি। চার্লসের সূত্র ছিল ভি সমানুপাতিক টি, আর ওনার সূত্র হচ্ছে পি সমানুপাতিক টি। মানে তুমি একটা সিলিন্ডারের পি আর টি আগে থেকে যদি জানো, ধরো এটা পি ওয়ান আর টি ওয়ান, তাহলে নেক্সট টাইম যদি তুমি একটা চেঞ্জ করো, পি এর মান যদি চেঞ্জ করো, তাহলে টি এর মানও চেঞ্জ হয়ে যাবে। ইভেন টি এর মান চেঞ্জ করলে পি এর মান চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে? পি বাড়লে টি বাড়বে। মানে তুমি যদি সেকেন্ড টাইম যদি পি বাড়াও, মনে করো পি ওয়ান ছিল 10 এটিএম, আর পি টু এর মান মনে করো তুমি করে দিলে 20 এটিএম,
মানে সেকেন্ড টাইমে তুমি মনে করো চাপ বাড়ায় ফেললা, তখন তোমার টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে, বোঝা গেছে? টেম্পারেচার তোমার দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে সমানুপাতিক সাইন, যে পি সমানুপাতিক টি, পি বাড়লে টিও বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে। এটা 2 গুণ হলে এটাও 2 গুণ হবে। সো আমরা চেষ্টা করি দেখার কেমন হয় সূত্রটা। দেখো, এটাকে আমি আগের মতো লিখতে পারি যে পি ইকুয়ালস টু কে টি, মানে কি হবে পি বাই টি ইকুয়ালস টু কি কে, তাই তো? এটাকে এখন 1 দ্বারা সিলেক্ট করতে পারি এবং সেম আরেকটা ইকুয়েশন লিখতে পারি যে পি টু বাই টি টু ইকুয়ালস টু কে। তখন কিন্তু আমি লিখতে পারি যে পি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়ালস হচ্ছে পি টু ডিভাইড বাই হচ্ছে আমার কি টি টু। ওকে, ডান। সো এইটা হচ্ছে আমরা লুসাক সাহেবের সূত্র থেকে আনলাম, যেটা আমরা ইউজ করতে পারবো ম্যাথের ক্ষেত্রে। এখন এইখানে আগের মতো এক্সাম্পল দেখানোর কোনো প্রয়োজন নাই, যে পি ওয়ান টি ওয়ান এবং আরেকটা দেওয়া থাকলে এখান থেকে অন্যটা বের করা যাবে, মানে পি টু দেওয়া থাকলে টি টু বের করা যাবে, টি টু দেওয়া থাকলে পি টু বের করা যাবে। ওকে, এবার এখানেও তোমার জিনিসটা সেম, এই পি যে এককে বসাবা এই পিও সেম এককেই বসাবা। এখন আমরা দেখব হচ্ছে সমন্বিত সূত্র, মানে এই যে 3টা সূত্র আমরা পড়লাম, এই 3টা সূত্রই কিন্তু একসাথে করা যায়। কি কি সূত্র ছিল? একটা সূত্র ছিল হচ্ছে বয়েলের সূত্র, পি সমানুপাতিক 1/v, মানে পি ব্যস্তানুপাতিক ভি। আরেকটা ছিল হচ্ছে ভি সমানুপাতিক টি, এবং আরেকটা ছিল হচ্ছে পি সমানুপাতিক টি। এই 3টাকে এক করা যায়, এবং এক করলে যে সূত্রটা হবে সেটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান, মানে এমন হবে, সরি, পি ভি ডিভাইড বাই টি, এটা হচ্ছে সমানুপাতিক, মানে পিভি বাই টিটা অলওয়েজ হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার। পিভি ডিভাইড বাই টি এই নাম্বারটা হচ্ছে অলওয়েজ একটা কনস্ট্যান্ট নাম্বার। পিভি যেমন একটা কনস্ট্যান্ট নাম্বার ছিল, এখানে পিভি ইকুয়াল টু কি ছিল কনস্ট্যান্ট, আর এখানে কি ছিল ভি বাই টি ছিল কি কনস্ট্যান্ট, এখানে কি ছিল পি বাই টি ছিল হচ্ছে কি কনস্ট্যান্ট। যেখান থেকে আমরা সূত্রগুলো পাইছি, তাই না? এখান থেকে পাইছি হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু কি পি টু ভি টু, এখান থেকে পাইছি হচ্ছে আমার ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু ডিভাইড বাই কত টি টু। আমরা এখান থেকে কি পাইছি পি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়ালস হচ্ছে পি টু ডিভাইড বাই হচ্ছে টি টু। যেহেতু কনস্ট্যান্ট ছিল, এখানে কনস্ট্যান্টটা কি পিভি ডিভাইড বাই টি, পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা কি সূত্র পাবো? এখান থেকে পাবো হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়ালস টু কি হবে পি টু ভি টু ডিভাইড বাই টি টু। হওয়ারই কথা, কারণ এইটুকের মান কনস্ট্যান্ট, এইটুকের মান হচ্ছে কনস্ট্যান্ট, সো দুইটা আমরা সেম লিখতে পারি, কনস্ট্যান্টটা কিন্তু সেম। সো এটা হচ্ছে আমাদের সমন্বিত সূত্র। এইখানে কোনোটাই কনস্ট্যান্ট না, মানে কোনোটাই ফিক্স না, সবগুলোই চেঞ্জ। এখানে কিন্তু পিভি টি সবগুলো চেঞ্জেবল, পিভি এবং টি সবগুলো কিন্তু পরিবর্তনশীল। ওকে, সবগুলোই চেঞ্জ হবে। কিন্তু আগের সূত্র সমস্যা কি ছিল? বয়েলের সূত্রে তোমার কি থাকতো, টি পরিবর্তন করা যাবে না, তাহলে বয়েলের সূত্র হবে না। চার্লসের সূত্রে তোমার পি পরিবর্তন করা যাবে না, তাহলে বয়েলের সূত্র চার্লসের সূত্র হবে না। এবং লুসাকের সূত্র হচ্ছে ভি পরিবর্তন করা যাবে না, তাহলে কিন্তু সেটা লুসাকের সূত্র হবে না। মানে বয়েলের সূত্রে তোমার টি কনস্ট্যান্ট থাকতেই হবে, অন্যগুলোর ক্ষেত্রেও সিমিলার। কিন্তু এখানে কিন্তু কোনোটাই কনস্ট্যান্ট থাকা লাগবে না, মানে ফিক্স থাকা লাগবে না, সবগুলোই পরিবর্তনশীল। মানে তুমি যদি দেখো যে তোমার অঙ্কে পিভিটি সবগুলোই পরিবর্তনশীল অঙ্কে, তখন কিন্তু তুমি বয়েল, চার্লস বা লুসাক সূত্র ইউজ না করে এই সমন্বিত সূত্রটা ইউজ করবা। ওকে, একটা এক্সাম্পল হিসেবে দেখি আমরা এখন। ধরো তোমাকে বলা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 লিটার আয়তনের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এবং 20 লিটার আয়তনের 5 এটিএম গ্যাসকে, মানে এইটাই সবগুলো হচ্ছে একটা গ্যাসের বৈশিষ্ট্য কি, সেই গ্যাসটার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আয়তন 20 লিটার এবং চাপ হচ্ছে কত 5 এটিএম। এই গ্যাসকে বা এই গ্যাসের আয়তনের 5 এটিএম গ্যাসের যদি চাপ 10 এটিএম এবং যদি আয়তন ধরো, এবং তোমার আয়তন 15 লিটার করা হয়, 15 লিটার করা হয়, তবে জিজ্ঞাসা করা হলো তোমাকে, ধরো যে টেম্পারেচার কত হবে, তবে তাপমাত্রা কত হবে। আমি যদি একটু আঁকাই তাহলে এমন হবে, দেখো এখানে জাস্ট কোশ্চেন করছে এইটা যে প্রথমে তোমার যে গ্যাসটা ছিল তার পি ছিল হচ্ছে কত 5 এটিএম, তোমার ভি ছিল কত 20 লিটার, এবং তোমার টেম্পারেচার ছিল হচ্ছে কত 20 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 293 কেলভিন।
এবং তোমাকে কি করা হলো, এই গ্যাসটারই জিনিসগুলো চেঞ্জ করা হলো, কি করা হলো, পি করা হলো হচ্ছে তোমার 10 ATM এবং তোমার ভি করা হলো হচ্ছে 15 লিটার। এখন কোশ্চেন হচ্ছে তার টেম্পারেচারটা কত হবে। সো এখন আমরা কি করবো, জাস্ট এটাকে দুইটা সিচুয়েশন পেয়ে গেছি, আগে এবং পরে। আগেরগুলোকে 1 1 দিব, পরেরগুলোকে 2 2 দিব, তারপর এখান থেকে T2 নির্ণয় করবো। এটা হবে কি P1, এটা V1, এটা T1, এটা P2, এটা V2, এটা T2। আমি দেখলাম সবগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? সেই জন্য বয়েল, চার্জ, লোসা কোনোটা ইউজ হবে না, সামান্য সূত্রটা ইউজ হবে। সো এখন আমরা কি লিখবো, যে আমরা জানি P1 V1 ডিভাইড বাই T1 ইকুয়ালস টু কি P2 V2 ডিভাইড বাই হচ্ছে আমার T2। একটা জিনিস কি খেয়াল করছো, এখানে চাপ এটিএম এ রাখছি, এখানেও কিন্তু চাপ এটিএম, কিন্তু চেঞ্জ করে নেই, যেমন ছিল তেমনই রাখছি। এখন আমি কি করবো, এখান থেকে T2 বের করবো। সো T2 এর ইকুয়েশন কি আসবে, এখান থেকে T2 এর ইকুয়েশন আসবে হচ্ছে T2 ইকুয়ালস টু হবে P2 V2 ডিভাইড বাই P1 V1 ইনটু T1। দেখো আমি এই T2 কে এই পাশে নিয়ে আসছি এবং বাকি সব কিছু অন্য পাশে নিয়ে গেছি। এটা ভাগ ছিল, এখানে গুণ হয়ে গেছে, এবং এটা গুণ ছিল, এটা ভাগ হয়ে গেছে। এবার জাস্ট মান বসালে আমার অঙ্কটা শেষ। কি হবে, P2 এর মান কত 10 ইন্টু V2 এর মান কত 15 ইন্টু T1 এর মান কত আমার 293 কেলভিন ডিভাইড বাই কত P1 V1 কত ছিল 5 ইন্টু 20। এই ক্যালকুলেশনটা করলে আমার যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু ক্যালভিনে আসবে, কারণ আমি এই টেম্পারেচার ক্যালভিনে বসাইছি। সো এটাও কিন্তু ক্যালভিনে আসবে এবং ক্যালভিনেই বসাতে হবে। 10 ইন্টু 15 ইন্টু 293 ডিভাইডেড বাই 5 ইন্টু 20। সো এটা আসতে হচ্ছে 439.5 কেলভিন। সো তাপমাত্রা কিন্তু তোমার হিউজ পরিমাণ বেড়ে গেছে। কত হয়েছে দেখো, আগে ছিল 293 কেলভিন, এখন কিন্তু তাপমাত্রা হয়ে গেছে কত 439.5 কেলভিন। এবং সেলসিয়াসে কত হবে এটা, এটা সেলসিয়াসে নেওয়ার জন্য কি করব, এটার সাথে জাস্ট 273 মাইনাস করে দিব। কত হবে দেখো, এটাকে সেলসিয়াসে নেওয়ার জন্য আমি এটাকে 239.5, এটা থেকে 273, দেখো ক্যালভিনে নেওয়ার সময় 273 অ্যাড করি, তাই না? আর ক্যালভিন থেকে সেলসিয়াসে নেওয়ার সময় 273 কি করবো, মাইনাস করে দিব। সেটা হয় হচ্ছে 166.5 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি। দেখো 20 ডিগ্রি ছিল হচ্ছে আদি টেম্পারেচার, এখন কিন্তু কত 166.5 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই হচ্ছে একটা সমন্বিত সূত্রর এক্সাম্পল।